আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকাল সকাল উঠে দেখি শ্বশুরমশাই সব রকমের বাজার সদাই করে নিয়েছে। আলু, শসা, টমেটো, তারপরে হচ্ছে এখানে শাশুড়ি দেখি গরুর মাংস, মুরগির মাংস সব ভিজে রেখেছে। চা করে মেহমানদের দিয়ে চাটা খাওয়া শেষ, আর এদিকে আমি চলে এসেছি নাস্তা বানাতে। আসলে আমার আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 6টার উপরে বেজে গেছে। আর আমার শাশুড়ি তো সবসময় 4টার দিকে উঠে যায়, আর মেহমান থাকলে তো আমার শাশুড়ি রাতে ঘুমই হয় না। তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো শাশুড়ি সবাইকে চা নাস্তা খাওয়ানোর পরে আমি ঘুম থেকে উঠেছি। আসলে হয়েছে কি, আমার ছেলে প্রায় রাতে 2-3 বার উঠে, তো ঘুম ভেঙে গেলে সমস্যা হয়ে যায়। আমার ঘুমটা ভালো করে না হলে সকালে উঠতে দেরি হয়। তো এখানে আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। পরোটা ভাজছিলাম, আমার ননাস বেলে দিচ্ছিল, আমি পরোটাটা ভেজে নিচ্ছিলাম। মেহমান এসেছে, আমার ননাসের হাজব্যান্ড, তাদের ছেলে মেয়ে, তারপরে ননাসের 2জন হাজব্যান্ড, ননাসের ননদ, ওনারা এসেছিল। আসলে ঈদের সময় আমাদের সময় ছিল না, ভাইয়াও ছুটি পায়নি। মানে আমার ননদের হাজব্যান্ডকে আমরা দুলাভাই না ডেকে আমরা ভাইয়া ডাকি। তো ভাইয়া ছুটি পায়নি ঈদের সময়, তো এখন ছুটি পেয়েছে বৈশাখে। তো ভাইয়া এখন এসেছে, এই জন্য আমরা সবাই বাড়িতে গিয়েছিলাম। তো সকালে নাস্তা দেওয়া হয়েছে হচ্ছে পরোটা আর ডিম। আসলে আতপ চাল ছিল না ঘরে, শাশুড়ি মা বলেছিল যে আমি যেন আতপ চাল নিয়ে যাই। আমার ঘরে অনেক আতপ চাল কেনা ছিল, বাট আমি নিতে ভুলে গেছিলাম, যার কারণে অন্য পিঠা রেডি না করে সহজ সমাধান হিসেবে পরোটা করা হয়েছে। কারণ আমি যখন গিয়েছিলাম, আমি প্রায় রাত্র 8টার দিকে বাড়িতে গিয়েছিলাম। তো ভেবেছিলাম তখন না চাল ভিজিয়ে রেখে তারপরে সকালে নাস্তা করব, তো আমি তো চাল নিতেই ভুলে গেছি। তো সহজ সমাধান হিসেবে ঘরে আটা ছিল, পরোটাটাই ভালো। ডিম ভেজে দিচ্ছিলাম। প্রথম ডিমটা তো আমার একদম ভাজা হলোই না, একদম ডিজাস্টার হয়ে গেছে। তো কড়াইতে না, মূলত এই যে খুন্তার মধ্যে লেগে গেছে। সচরাচর কড়াইতে লাগে, কিন্তু আমার তো খুন্তাতে লেগে একদম ডিমটা 12টা বেজে গেছে। তো আমার শাশুড়ির কড়াইগুলো না এত ভালো, কড়াই পাতিল সবগুলোই সহজে লাগে না। পোলাও করি, ভাজাভুজি করি, সহজে লাগে না, কিন্তু আজকে কেন জানি লেগে গেল। আমি মনে হয় রান্নাটা ঠিকমতো করতে পারছিলাম না। ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। আর আসলে বাসায় মেহমান আসলে কিন্তু কাজ একটু বেশি থাকে। ঘরের মহিলাদের তো একটু আগে আগে উঠে যেতে হয় মেহমানদের জন্য নাস্তা পানি রেডি করার জন্য। আর এদিকে আমি হচ্ছে সকালবেলা উঠি, বাট আমার ছেলেটা রাতের বেলা একটু বিরক্ত করে, যার কারণে আমার ঘুমে অনেক সমস্যা হয়। সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আমার শাশুড়ি হচ্ছে আমার প্লাস পয়েন্ট। আমার শাশুড়ি সব সময় একদম ফজরের অনেক আগে উঠে যায়, আর মেহমান থাকলে তো আমার শাশুড়ির ঘুমই হয় না। এটা আমি বিয়ের পর থেকে এটাই দেখে আসছি। মেহমান আসা মানে হচ্ছে আমার শাশুড়ির চোখে ঘুম থাকে না। সে কখন উঠবে, কখন নাস্তা বানাবে, কখন কি করবে, এই টেনশনে মনে হয় সে ঘুমাতেই ভুলে যায়। তো আমরা সবসময় বলি আসলে যে এত টেনশন করার কিছু নাই, হাতে হাতে করলে তো কাজ শেষ হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু আম্মা শুনেই না। আমার একটি কথা, কখন কি করবে এই টেনশনে সে রাতে ম্যাক্সিমাম সময় ঘুমাই না। গতকাল রাতেও ঘুমায়নি। আর তো পরে দিনের বেলা একটু ঘুমানোর সুযোগ দিয়েছিলাম আর কি, যে আপনি ঘুমান, আমরা যা করে নিচ্ছি। তো না, ডিমগুলো ভাজা হয়ে গেছে, পরোটা ভেজে ফেলেছি। ভেজে নিয়ে সবাইকে নাস্তা দিয়ে দিলাম। তো আসলে গ্রামের বাড়িতে হুট করে চলে গেছি পরশুদিন। আমরা গ্রামের বাড়িতে প্রায়ই যাওয়া আসা হয়। এমনিতে প্রতি মাসে একবার যাই, আর এমনিতে মেহমান থাকলে তো 2-1 দিনের জন্য হুটহাট যাই। এমন না যে আমাদের গ্রামের বাড়ি একদম অনেকটা দূরে কিংবা অনেক কাছে, ওরকম না। কুমিল্লা শহর থেকে আমাদের গ্রামে যেতে কমপক্ষে 2 ঘন্টার মতো লাগে। তারপরেও প্রয়োজনে তো থাকেই, প্রয়োজনে তো যাইতেই হবে যে কোনো সময়। আর এমনি তো ঘরের কাজ চলছে, যার কারণে সপ্তাহে 2-1 মাসের মধ্যে এবার তো 3-4 বার যাওয়া হয়। আর আমি বেশি একটা না গেলে আমার হাজব্যান্ড তো মাসে 2-3 বার যাই। আর আমার যেহেতু ছেলে একটু সমস্যা, বিরক্ত করে, যার জন্য যাওয়া হয় না আর কি। নাস্তা পানি শেষ হওয়ার পরে সবাইকে মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে আমার ননাস হচ্ছে কাটাকুটি শুরু করে দিয়েছে, আর আমি আমার
ছেলেকে নাস্তা করাচ্ছি, আমি নাস্তা খেয়ে নিচ্ছি। ও আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছে। নাস্তাটা শেষ হওয়ার পরে আপা বসে গেছে বেলের শরবত করতে। বেলগুলো আমি কিনেছিলাম ঘরে খাওয়ার জন্য, বাট আমার ঘরে নাকি কেউ বেল খাবেই না। তো আমার শাশুড়ি বেলের শরবত খুব পছন্দ করে, তো ভাবলাম আমার জন্য নিয়ে যাই। তো নেওয়ার পরে সবাই বলতেছে তারা সবাই বেলের শরবত খাবে, মানে মেহমানরা আর কি। তো আমি তো কখনো বেলের শরবত বানাইনি, কিভাবে বানায় আমি জানিও না। তো আমি এমনিতে বেল কুড়িয়ে খাই, বাট শরবত কখনো খাইনি। তো আপাকে বললাম দায়িত্ব আপনার, আপনি বেলের শরবত করেন। তো আপা ওই অনুযায়ী বেলের শরবত করা শুরু করলো। আর বেলগুলো যে এত ভালো হবে, এত মিষ্টি হবে আমি আসলে ভাবতে পারিনি। আমার ননাস তো বলতেছে সচরাচর বেল এরকম মিষ্টি পড়ে না, চিনি দিয়ে বেলের শরবত মিষ্টি করতে হয়। বাট এই বেলের শরবত 2টা বেলে এত মিষ্টি হয়েছিল। সর্বোচ্চ 2 চামচ না 3 চামচ আপা চিনি দিয়েছিল, 1 হাঁড়ি বেলের শরবত করেছিল। তো আপা তো এরকমভাবে বেলের শরবত করছিল। আমি জানি না কীভাবে করে, আপনারা কে কীভাবে করেন একটু বললেন তো, আসলে এরকমভাবে করে কিনা। আর বেলের শরবত নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীর নাকি ঠান্ডা রাখে। এর পজিটিভ আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, বাট শুনি আর কি। বেল অনেক ভালো। তারপর এরকম করে করে কচলিয়ে পানি দিয়ে শরবতটা করে নিচ্ছে। আর আমি এখানে সবাইকে সার্ভ করে দিয়ে দিয়েছিলাম। আমি আগে খেয়ে একটু টেস্ট করে নিয়েছি আসলে কীরকম হয় বেলের শরবত খেতে। আমি যেহেতু কখনো খাইনি বেলের শরবত, তাই একটু টেস্ট করে নিলাম। বেশ ভালো ছিল, বেলের স্মেলটাও অনেক সুন্দর ছিল, বেশ মিষ্টি ছিল। তো এই তো মিড মর্নিংয়ের নাস্তা হিসেবে বেলের শরবত আর তরমুজ দেওয়া হলো সবাইকে। আর তরমুজটা আসলে অতটা মিষ্টি ছিল না। এখন আমি আবার একটু খেয়ে নিচ্ছি, আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে বেলের শরবতটা। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বাট ভালো লেগেছে। তো এখন হচ্ছে দেখি আমরা মিড মর্নিংয়ে নাস্তা শেষ করতে করতে আম্মা দেখি রান্নাবান্না শুরু করে দিয়েছে। মাছ ম্যারিনেট করে দিয়েছিলাম, সব কিছু জোগাড় যন্ত্র আমরা করে দিয়েছি। আম্মা বসে বসে রান্না করবে। আর বিশেষ করে হচ্ছে আমার ভাই, আমার ননসার হাজব্যান্ড আমার হাতের রান্না অনেক পছন্দ করে। তো আমরা যখনই এসে আমি চাপ নিই না, আম্মাকে বলে আপনি রান্না করেন। তো এখানে রোস্ট করা হবে, গরু মাংস রান্না হচ্ছে, আর এদিকে চাটনি করা হবে, আর করলা ভাজি, পোলাও, আর মাছ ভাজা হবে আর কি, ভুনা না। তো আরও মেহমান আছে। আমাদের অঞ্চলে আবার উকিল সম্পর্ক খুব ভালো চলে। তো আমার শ্বশুরের উকিল মেয়ে জামাই বিদেশ থেকে এসেছে, তো তাকে দাওয়াত করা হবে। উকিল বলে কি জানি বলে, উকিল বেআইন, ওনাদেরকে দাওয়াত করা হয়েছে আর কি। তো এখানে আম্মা বলছিল যে রান্না অনেকটা এগিয়ে গেছে, পোলার চালটা ধুয়ে দাও। তো আমি পোলার চালটা ধুয়ে দিচ্ছি। এটা হচ্ছে খোলা পোলার চাল কেনা হয়েছে গ্রামে, বাট এটাতে এত সুন্দর ঘ্রাণ, গ্রামের অথেন্টিক পোলার চাল আর কি। খুব সুন্দর ছিল চালগুলো, একদম চিকন চিনি গুঁড়া চাল। আর এখানে গরুর মাংসটা আম্মা গ্যাসে এনে একটু মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছে, কারণ গরুর মাংসটা একটু নরম না হলে আমার শ্বশুর খেতে পছন্দ করে না। তো আম্মা বলছিল মাংসটা চেক করে দেখতে সব কিছু ঠিক আছে কিনা বা সেদ্ধ হয়েছে কিনা। তো কষানো মাংস কিন্তু এভাবে উঠিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি উঠিয়ে দেখলাম না, আঙুল দিয়ে একদম টান দিলে ছেড়ে যাচ্ছে। মাংসটা অনেক মজা হয়েছে। আর আমার শাশুড়ির হাতের রান্না, বিশেষ করে পোলাও, গরুর মাংস আর রোস্ট, এগুলো তো একদম ফার্স্ট ক্লাস হয়। এখানে একটু পোলার চালের পায়েস করা হচ্ছে, আর মাছ ভাজছে, রান্না হয়ে গেছে, কিন্তু পোলাও রান্না হয়ে গেছে, তারপরে রোস্ট হয়ে গেছে, এগুলো সব কিছু হয়ে গেল। আর আমার শাশুড়ি কীভাবে যে পোলাও রান্না করে আমি জানি না। আমি বিয়ে হয়ে গেছে 6 বছর, একবারও দেখলাম না আমার শাশুড়ির পোলাও না একদম নরম হয়েছে, না একদম আধফোটা রয়ে গেছে, একদম পারফেক্টলি সবসময় হয়। আর আমার শাশুড়ির হাতের গরুর মাংস প্রথম আমার বউ ভাতের দিন ফার্স্ট যখন আমি খেয়েছি, আমি তো একদম ফিদা হয়ে গেছি। এত ভালো রান্না করে আমার শাশুড়ি, একটা মানুষ কীভাবে এত ভালো রান্না করতে পারে। এদিকে সালাদ কাটা হয়ে গেছে, আমার বাবার বাড়ির মেহমানও চলে এসেছে, অন্যান্য মেহমানরা চলে এসেছে, চাটনি করা হয়ে গেছে। এই তো ছিল আজকে রান্নাবান্না শেষ করার সাথে সাথে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কারণ ও বৃষ্টিতে ভিজতে যাচ্ছিল। আর খাওয়া দাওয়ার ফুটেজ আর নেওয়া হয় নাই। তো বৃষ্টিটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমার শাশুড়ি কিন্তু বালতির মধ্যে সবসময় বৃষ্টির পানি জমায়, পানিটা ছেঁকে তারপরে শাশুড়ি রান্নার কাজে ব্যবহার করে। আর বৃষ্টির পানি চা, ডাল আর ভাত রান্না করলে ভাতগুলো খুব সুন্দর হয়, চায়ের কালারও খুব সুন্দর আসে। আর
ডালও অনেক সুন্দর হয়। তো আম্মা সবসময় দেখি বৃষ্টির পানি সংগ্রহ করে। আর এখানে আমার ছেলের পেছনে পেছনে আমি দৌড়াচ্ছিলাম আর কি, সে একটু পর পরে বৃষ্টিতে ভিজবে বলে বেরোয় যাচ্ছে। তো খাওয়া দাওয়া সবার শেষ হওয়ার পরে সবাইকে আবার নাস্তা দেওয়া হলো। এখানে কিছু ফ্রুটস ছিল, মিষ্টি ছিল, এই ছিল। তো গ্রামীণ আপ্যায়নগুলো আসলে এরকমই হয়, শহরের মতো তো জাঁকজমক হয় না। এই তো, আল্লাহ হাফেজ।